নমস্কার, ইংলিশ উইথ দ্য বিট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ট্রান্সলেশনের উপরে একটি ক্লাস নিয়ে এসেছি। অলরেডি ট্রান্সলেশনের উপরে আমার একটা ক্লাস আছে নেওয়া, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ওখানে সুন্দর আমি বিভিন্ন বাক্যের উপরে কীভাবে ট্রান্সলেট করতে হয়, ভার্ব অ্যান্ড টেন্সকে কেন্দ্র করে সেগুলো অলরেডি শিখিয়েছি। আজকেও একটি সিরিজ আমি নিয়ে এসেছি বেশ কিছু বাক্যের। এটা মেনলি ফিউচার টেন্সের উপরে, সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্ট এগুলোর উপরে যেগুলোর ব্যবহার আছে সচরাচর, তো সেগুলোর উপরেই নিয়ে এসেছি। গ্রামাটিক্যালি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো। যারা আমার ভার্ব অ্যান্ড টেন্সের ক্লাস অলরেডি দেখেছো তাদের তো এটা বুঝতে কোনো বিশেষ অসুবিধা হবে না, ফটাফট ধরে নিতে পারবে। কিন্তু যাদের গন্ডগোল আছে ভার্ব অ্যান্ড টেন্সে তারা অবশ্যই প্লেলিস্টে যাও। আমি একদম বেসিক থেকে ক্লাস নিচ্ছি, ভার্ব টেন্স সমস্ত কিছু অলরেডি নেওয়া হয়ে গেছে। সেগুলো নিজের প্রয়োজন অনুসারে দেখো, তাহলে তোমাদের ধরতে এগুলো খুবই সুবিধা হবে। তাও যারা প্রথমবারের জন্য এটা দেখছো তারাও যাতে ধরতে পারে, ফিউচারের উপরে যেগুলো করবো আমি সেরকমভাবে আমি শেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে আমি চারটে বাক্য তুলেছি। দেখো প্রথম বাক্য, তারা খেলতে যাবে। তো এটাকে ট্রান্সলেট যে করব, প্রথম আমাকে কি দেখতে হবে শিখিয়েছি, আগে ক্রিয়া দেখব, ঠিক আছে? কারণ ক্রিয়াই কাল নির্ধারণ করে, ভার্বই টেন্স নির্ধারণ করে সাধারণত, তাই না? যে ভার্ব টেন্সে ঘটনা থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে, যে ভার্ব টেন্সে ঘটনা থাকবে না তাকে নন ফাইনাইট ভার্ব বলবে। তা আমাকে আগে ফাইনাইট ভার্বটা দেখতে হবে, মানে যে ভার্ব টেন্সে ঘটনায় থাকবে। দেখো আমরা এখানে দুটো ক্রিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে খেলা করা মানে খেলতে মানেই খেলবে আর কি, আর একটা যাবে মানে যাওয়া। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে কোনটা টেন্সে ঘটনা আছে কোনটা টেন্সে ঘটনা নেই। মনে রাখবে বাংলায় সাধারণত ক্রিয়ার শেষে তে যদি যুক্ত থাকে, তে করতো যেত সেটা না, খেলতে, যেতে, খেতে, সাঁতার কাটতে এরকম যদি তে যুক্ত থাকে তাহলে ওটা ইংরেজিতে ইনফাইনাইট ভার্বই বলা হয়। সেটা সহজ গঠন কি এইটুকু আপাতত জেনে রাখো, টু প্রিপোজিশন প্লাস ভার্বের রুট ফর্ম। টু প্রিপোজিশন প্লাস ভার্বের রুট ফর্ম, এটাই হচ্ছে ইনফিনিটিভের একটা বেসিক গঠন। ইনফিনিটিভের অনেক গঠন আছে, অনেক বিশদ ব্যবহার আছে। একদম সহজ ইনফিনিটিভের জেনারেল গঠন বলতে পারো, যেটা একটি কমন ব্যবহার, সেটা হচ্ছে টু এর পরে ভার্বের রুট ফর্ম, ঠিক আছে? বাংলায় তে যুক্ত মানে মানে যদি গো বসাই এখানে টু গো মানে যেতে, প্লে যদি বসাই টু প্লে মানে খেলতে, ইট যদি বসাই ইএটি টু ইট মানে খেতে, ক্লিয়ার আছে? তো এখানে এবারে দেখো আমরা কি করব। তারা, আমরা এটা বুঝতে পারছি এটা হচ্ছে সাবজেক্ট, তারা যাবে। আমি শিখেছি না বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে কোন টেন্স হয়, সিম্পল ফিউচার টেন্স। বাস করি তাহলে আগে কর্তা তারপরে ক্রিয়া, এও জানি আমরা, এস প্লাস ভার্ব, তাই না, প্লাস রেস, এটা আমরা জানি। এই হচ্ছে ইংরেজি বাক্যের জেনারেল গঠন। এবারে যাবে, এটা ভবিষ্যৎ টেন্স আছে, ভবিষ্যৎ গঠন করার সহজ নিয়ম তো শিখিয়েছি। শ্যাল বা উইলের পরে ভাবে রুট ফর্ম, কোন ভার্ব, যে ভার্ব দরকার। তো এখানে আমার যাওয়া, যাবে, একটা ডু ভার্ব দেখতে পাচ্ছি। বি আর হ্যাভ ভার্ব বাদ দিয়ে, বি ভার্ব হ্যাভ ভার্ব বাদ দিয়ে বাকি সবই অ্যাকশন বা ডু ভার্ব, তাই না? কিছু করা বোঝালেই তাকে ডু ভার্ব বলে, শুধু দুটাই ডু ভার্ব নয়, ঠিক আছে? তাহলে যাওয়ার বাইরে ডু ভার্ব, তাহলে এটা কি করবো, তারা ইংরেজি কি, দে হলো। তারপরে দের পরে দেখো আমি ফর্মুলা শেখালাম তোমাদের একটু আগেও বললাম, কি শ্যাল বা উইলের পরে ভাবে রুট ফর্ম, সিম্পল ফিউচারের গঠন। তা দের পরে শ্যাল না উইল করবো শিখিয়েছি না, ফার্স্ট পার্সনের পরে শ্যাল, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে উইল সাধারণত বলে, উল্টোটাও হয়, জোর দিয়ে বোঝালে। তো দে উইল হবে, দে যেহেতু থার্ড পার্সন, দে উইল, ব্যাস হয়ে গেল। তারপরে ভার্বের রুট ফর্ম কি হবে, দে, এই যে যাওয়া, দে উইল গো, ঠিক আছে, দে উইল গো। এইবারে খেলতে, এই যে তে যুক্ত ফর্মুলা, তার মানে এটা ফেলবো, তাই না? দে উইল গো টু প্লে, ঠিক আছে, দে উইল গো টু প্লে, ক্লিয়ার হয়েছে? তারা খেলতে যাবে, দে উইল গো টু প্লে। দেখ বুঝতে পারলাম? তাহলে এই ফর্মুলা মিললো, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে বাকি অংশ, এটা মিললো। এবার সিম্পল ফিউচারের ফর্মুলা করে যদি তোমাদের দেখাই, তাহলে এটা সাবজেক্ট, এটা আগে আমি মোডাল বলতে পারি, শ্যাল তো মোডালি এম, তারপরে ভি আর বলতে পারি ভার্বের রুট ফর্ম, তারপরে রেস্ট, এটা বাকি অংশ, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ফিউচারের ফর্মুলা। বা এইভাবেও বলতে পারো, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের রুট ফর্ম, কোন ভার্ব, যে ভার্ব তোমার দরকার, ডু অথবা বি অথবা হ্যাভ, ক্লিয়ার হয়েছে? এ তো আমি সিম্পল ফিউচারের ক্লাসে অলরেডি নিয়েছি, টেন্সের ক্লাসে। আশা করি তোমাদের এগুলো ক্লিয়ার হয়েছে, না থাকলে দেখো গিয়ে প্লে লিস্টে গিয়ে, ক্লিয়ার করতেই হবে ওগুলো। তাও আমি এখানেও বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক গঠন, এটা হচ্ছে ইংরাজি বাক্য গঠনের বেসিক স্ট্রাকচার, এটা, ঠিক আছে? সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে রেস্ট। আর এটা পার্টিকুলার আমরা ফিউচার টেন্সে ফেললাম, তার ফর্মুলা হচ্ছে এই, ঠিক আছে? মোডাল কোন মোডাল, শ্যাল বা উইল। এই মোডাল সিম্পল ফিউচারের কোনটা আসবে, শ্যাল বা উইল। শ্যাল বা উইল যেহেতু মোডালের মধ্যে পড়ে ওর জন্য আমি এম লিখলাম সহজে, ঠিক আছে?
শ্যাল বা উইল, এইটা মাথায় রাখবে। ওকে, ক্লিয়ার হলো? তারা খেলতে যাবে, তাহলে কি হলো, দে উইল গো টু প্লে, তারা যাবে খেলতে। ঠিক আছে, বাংলার মতো ইংরেজি হবে না কিন্তু, যে তারা খেলতে, স্যার খেলতেটা তো তারা তাদের পরে আছে, তাহলে এটা আগে হবে না, দে টু প্লে উইল গো, এরকম হবে না, না হবে না। তার কারণ এই জন্যই এটা আমি লিখলাম যে ইংরাজির বেসিক স্ট্রাকচার কি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রেস, এইগুলো বাংলার সাথে ইংরাজি বাক্যের গঠনের যে বেসিক ডিফারেন্স, ফারাক, সেগুলো আমি সেন্টেন্সের ক্লাসে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে আমি বিস্তর আলোচনা করেছি। সেই ক্লাসগুলোও কিন্তু দেখো যাদের এইগুলো ধরতে অসুবিধা আছে। ঠিক আছে, ইংরাজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাক্য অংশ। বাংলার মতো কিন্তু নয়, বাংলা আগে কর্তা, তারপরে কর্ম আসে বা অতিরিক্ত অংশ আসে, যেরকম এখানে খেলতে। এখানে মূল ক্রিয়া বা কি বলবো, ফাইনাইট ভাব তো এটা, তাই না? ফাইনাইটের বাংলাও আছে সমাপিকা ক্রিয়া, আর ইনফাইনাইটের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার হয়েছে? তো এবারে নেক্সট দেখবো, দেখো এটা যাদের দরকার অবশ্যই লিখে নেবে। নেক্সট আমরা যাচ্ছি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, স্পেসের সমস্যা তো। দেখো কি আছে, তারা খেলতে যাচ্ছে, কি আছে দেখো, তারা খেলতে যাচ্ছে, যায়নি। এখানে ক্রিয়া দেখতে পাচ্ছি না, দুটো আছে দেখতে পাচ্ছি, আগেরটার মতনই, দেখো আগেরটার মতনই, এটা ওটা ক্রিয়া, এটা ওটা, কিন্তু তে যুক্ত আছে, এটা তো এই ফর্মুলায় চলে যাবে, 2 প্লাস ভার্বের রুট ফর্ম ইনফিনিটিভ, এটা বোঝা গেল। কিন্তু এই যে যাচ্ছে, এটা কি শিখেছি, ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে তেছি, তেছো বা চয়স থাকলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, শিখেছি না? প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি সময়ের উল্লেখ থাকে, মানে সময় ধরিয়া বা কোনো বিশেষ সময় থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। আর যদি জেনারেল সময় বোঝায়, এখন, এরকম ধরনের থাকলে, বা সেরকম উল্লেখ না থাকলেও তেছি তেছো থাকলে, মানে চয়স থাকলে ক্রিয়ার শেষে বাংলায় কোনো কাজ হচ্ছে বোঝাচ্ছে বর্তমানে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। তো সেরকমই আছে, যাচ্ছে, তারা খেলতে যাচ্ছে। তাহলে এইটা কি করব আমরা, বাস করি জেনারেল গঠন, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রেস। কিন্তু যাচ্ছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মুলা কি সেটা লিখি, এস প্লাস বি1 প্লাস, এটা শর্টে লিখছি। তোমরা যারা আমার স্টুডেন্টস অলরেডি ক্লাস দেখেছো, তারা এটা ধরতে অসুবিধা হবে না। এটা যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিই, বি1 মানে হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, 1 মানে প্রেজেন্ট ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম, 3 মানে ফিউচার না, 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো বি1 এগুলো ধাতস্থ হয়ে যাবে তোমরা আস্তে আস্তে যারা নতুন। তো বি1 বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি মানে নিজে, হ্যাঁ, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি কি, অ্যামিজার, সেসব বি ভার্বের বেসিক ক্লাস আমি নিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো যাদের ওগুলো গন্ডগোল আছে বা জানো না। আর ভার্বের রুট ফর্ম, তো যে ভার্ব দরকার তার রুট ফর্ম, তার সাথে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে প্লাস রেস্ট, বাকি অংশ। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ভার্বের রুট যে ভার্ব দরকার, ঠিক আছে, জেনারেলি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা টু ভার্বেরই ব্যবহার করি, প্রিন্সিপাল ভার্বটা। আর দুটো ভার্ব থাকলে তো আগেরটা অক্সিলারি পার্টটা প্রিন্সিপাল, অক্সিলারি ভার্ব নিজের মানে নিয়ে বসবে না, ও কি করবে, খালি টেন্স নির্ধারণ করবে। ঠিক আছে, ও খালি টেন্স নির্ধারণ করবে। আমি এই অক্সিলারি ভার্বের আরও অনেক ভাগ আছে, অক্সিলারি, প্রিন্সিপাল, এগুলোর উপর অক্সিলারিরও ভাগ, মানে ক্লাসিফিকেশন করা যায়, এগুলোর উপরেও ক্লাস নেবো আস্তে আস্তে, সবই নেবো। তো আপাতত জেনে রাখো, দুটো ভার্ব পাশাপাশি থাকলে আগেরটা অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব নিজের মানে নিয়ে বসে না, টেন্স নির্ধারণ করে। তাহলে 1 আছে মানে এটা প্রেজেন্ট ভার্বের রুটের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটাকে 2 করে দাও, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, অক্সিলারি ভার্বের খেলা। তো যাই হোক, এখানে আসি। তো সাবজেক্ট কি করবো, দে, ফর্মুলা অনুসারে দেখো, দেখে বসা হবে একদম। এগুলো মুখস্থের জিনিস না কিন্তু, এই করতে করতে হ্যাবিট হয়ে যাবে। ঠিক আছে, একদম ছবির মধ্যে দেখতে পারবে এগুলো তোমরা, একদম মাথায় ভাসবে তোমাদের। তার জন্য একটু ভাবতে হবে, এগুলো নিয়ে টাইম দিতে হবে। দে, তারপরে যাচ্ছে, তাহলে কি করবো, বি1 অ্যামিজারের মধ্যে আর হবে, কারণ অ্যামিজারের মধ্যে আর বহু বচন ভাব, প্লুরাল ভাব। দে এটা যেহেতু সাবজেক্ট প্লুরাল, ওই জন্য ভার্ব প্লুরাল বসলো, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের বিষয়, দে আর। তারপরে কি হবে, যাওয়া ইংরেজি গো, এই গো বসলো ভার্বের রুট, তার সাথে আইএনজি, গোয়িং, দে আর গোয়িং, বাস খেলতে, এ তো শিখিয়ে গেলে। এই যে 2 প্লাস ভার্বের রুট ফর্ম, টু প্লে, দে আর গোয়িং টু প্লে, তারা যাচ্ছে খেলতে। ক্লিয়ার হলো, বুঝতে পারলাম, দে আর গোয়িং টু প্লে ফর্মুলা মিললো। এবারে তোমাদের অনেক প্রশ্ন হতে পারে, স্যার এই বাক্যটা এই বাক্যটার মধ্যে ফারাক কি? দেখো, এইটা লেখার আমার কারণ আছে। ঠিক আছে, মনে রেখে দেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস তো প্রেজেন্ট বোঝায় বর্তমান, কিন্তু যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে গোয়িং টুর ব্যবহার আছে, কিসের ব্যবহার, গোয়িং টু এর ব্যবহার আছে না, মানে গোয়িং কথাটা আছে, তারপরে একটা ইনফিনিটিভের ব্যবহার আছে, তাহলে ওটা ফিউচার ইন্ডিকেট করে। এটা শেখানোর জন্যই আমি আজকে এত কিছু বললাম, এটা করালাম, এটা আলাদা করে। এই যে গোয়িং টু, এটা আমি মুছে দিচ্ছি, দেখো গোয়িং টু। ঠিক আছে, এই গোয়িং টু কথাটা যদি থাকে, টু এরপরে ভার্বের রুট ফর্ম যদি থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে ফিউচার। কি করে, ফিউচার টেন্স ইন্ডিকেট করে, বোঝা গেল? কারণ কি, দেখো না, তারা খেলতে যাচ্ছে, চলে গেছে, এখনো যায়নি। খেলতে যাচ্ছে মানে কি, খেলবে, তারা গিয়ে খেলবে। এর আগে যেটা বললাম, এই যে তারা খেলতে যাবে,
এখনো যায়নি। একই রকম তো, তারা খেলতে যাচ্ছে মানে কি একদম খেলা শুরু করে দিয়েছে বা স্টার্ট হয়ে গেছে খেলা? না, তারা খেলতে যাচ্ছে মানেই যাবে সেন্স, তাই না? তারা খেলতে যাচ্ছে, বুঝতে পারলাম? তো এইরকম ধরনের যদি ব্যবহার আসে তে যুক্ত এবং তার সাথে এরকম যাচ্ছে মানে তেছি তেছো থাকে, ইংরাজিতে যেটা বললাম এই যে গোয়িং টু, এরকম যদি ব্যবহার থাকে তখন কিন্তু আমরা সেটা ফিউচার টেন্সই বুঝবো, ঠিক আছে? তাহলে গোয়িং টু ফর্ম থাকলে ওটা ফিউচার টেন্স বোঝায়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কিন্তু ফিউচারের সেন্স আছে বলতে পারো। দে আর গোয়িং টু প্লে মানে তারা খেলতে যাচ্ছে মানেই বলতে পারো খেলতে যাবে, মানে খেলবে আর কি, এখনো খেলা শুরু হয়নি, খেলতে যাবে, তার মানে খেলতে যাচ্ছে মানে খেলতে যাবে, বোঝা গেল? তো এইভাবে তোমরা এইগুলো বুঝতে পারো ভ্যারাইটি ব্যবহার, ঠিক আছে? তারপরেও আমি গোয়িং টু আরো ভ্যারাইটি ব্যবহার পরে আলাদা করে ক্লাস নিয়ে আসবো, এটা তাহলে মোটামুটি বোঝা গেল। নেক্সট দেখো, আমি এটা তোমাদের বোঝাবো, খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমার কাকা দুটোর মধ্যে কলকাতা পৌঁছে থাকবে। তোমাদের যারা ফিউচার পারফেক্টের আমার ক্লাস দেখেছো তাদের এটা বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কথা নয়। বাংলায় ক্রিয়া শেষে কোনো কাজ হয়ে থাকবে, করে থাকবে, গিয়ে থাকবে, মানে করে থাকবো, করে থাকবে, এইটা বোঝালেই ফিউচার পারফেক্ট টেন্সের সাধারণত ব্যবহার আছে, ঠিক আছে? মানে ভবিষ্যৎ, এও ব, বাংলায় ক্রিয়া শেষে ব, কিন্তু কিরকম না করে থাকবে, ওটা করবে, আর এটা হচ্ছে করে থাকবে, ঠিক আছে? কিরকম কোনো একটা বলেছিলাম, কোনো একটা সময়ের মধ্যে, ভবিষ্যতে কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে, এরকম বোঝালে। যেরকম এখানে এক্সাম্পলটা দিয়েছি, দেখো, আমার বাবা দুটোর মধ্যে কলকাতা পৌঁছে থাকবে। দেখো, কোনো একটা সময়ের মধ্যে কলকাতা, আমি বলি না উনি এতক্ষণে পৌঁছে থাকবে, বলি না বাংলায়, ঠিক একই তো, দুটোর মধ্যে কলকাতা পৌঁছে থাকবে, এরকম কোনো কাজ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্টের ব্যবহার আছে। কিন্তু আজকাল মনে রাখবে এই রকম ধরনের বাক্যগুলোকেও ফিউচার পারফেক্টে না করে সিম্পল ফিউচারেও কাজ চালিয়ে দেওয়া যায়, ব্যবহার আছে, হচ্ছেও। কিন্তু গ্রামার তো গ্রামাটিক্যালি সব কিছু শিখে রাখা ভালো, ঠিক আছে? ফিউচার পারফেক্টের ব্যবহারও কিন্তু আজকাল আছে, নেই যে তা না, যথেষ্ট আছে, তো শিখে রাখা ভালো। তাহলে এটা কি হবে? তাহলে সাবজেক্ট হচ্ছে এই মাই আঙ্কেল, ঠিক আছে? মাই আঙ্কেল। এবারে দেখো এর ফর্মুলাটা দেখো, আমি একটু লিখে দিচ্ছি। ফিউচার পারফেক্ট হোক, যে কোনো পারফেক্ট হোক, এর তো গঠন আমি তোমাদের অলরেডি শিখিয়েছি অনেকভাবেই, অনেক বলেছি আমি, কি না, যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম। কি হ্যাভ, এইচ ফর হ্যাভ প্লাস V3, এই এটা যে কোনো পারফেক্ট। এবার যদি প্রেজেন্ট হয় তাহলে এটাকে 1 লিখবো, H1 প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট হয় H1টাকে কি লিখবো, কমন সেন্স কি বলছে, 2 লিখবো, কারণ অক্সিলারি ভার্ব দুটো ভাব থাকলে আগেরটা অক্সিলারি পার্ট হবে, সেও অক্সিলারি ভার্ব টেন্স নির্ধারণ করে, H2 প্লাস V3। আর যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে কি করবো, হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম করবো। তাহলে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম কি বলো বলো? হ্যাভ ভার্বের ফিউচার বা যে কোনো ফিউচার গঠন করার সহজ বুদ্ধি কি শিখেছি, শ্যাল বা উইল এর পরে ভার্বের রুট ফর্ম। তাহলে শ্যাল বা উইল, তারপরে কি হবে, আমার এখানে হ্যাভ ভার্ব দরকার, তাহলে হ্যাভ হবে, ব্যাস, উই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3, ব্যাস, এই হচ্ছে ফিউচার পারফেক্টের ফর্মুলা। ক্লিয়ার হলো? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তারপরে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্টে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ফিউচার পারফেক্টে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম, তারপরে ভার্বের থার্ড ফর্ম। কমন সেন্স, তাই না? একদম এক তুমি প্রেজেন্ট পারফেক্ট পারলে সব কটা পারফেক্ট টেন্সের একদম গঠন নখদর্পণে হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো এই ফর্মুলা ফেলে আমি করবো, মাই আঙ্কেল কি করবো, দেখো আঙ্কেল তো থার্ড পার্সনের পরে উইল হবে, উইল হ্যাভ, দেখো একদম ইজিলি উইল হ্যাভ, ব্যাস। এখানে আমি দেখতে পাচ্ছি ডু ভার্ব কি আছে, পৌঁছে থাকবে, মানে পৌঁছানো ইংরেজি কি রিচ, তাহলে উইল হ্যাভ রিচড, REACHED, রিচ থার্ড ফর্ম হয়ে গেল। দেখো ফর্মুলা মিললো, উইল হ্যাভ, এটা উইল বসলো কারণ আঙ্কেল থার্ড পার্সন আছে তাই জন্য, ওই জন্য অবলিক দিয়েছি, ফার্স্ট পার্সনের পরে স্যাল হয়, সেকেন্ড থার্ডের পরে সাধারণত উইল হয়। মাই আঙ্কেল উইল হ্যাভ V3 রিচড, ব্যাস, কোথায়, কলকাতা, উইল হ্যাভ রিচড কলকাতা। এবারে দুটোর মধ্যে এটা কি লিখবো, বাই 2 PM লিখে দিলাম, ঠিক আছে? দুপুর দুটোর মধ্যে, এখানে বাই প্রিপোজিশন, এটার ব্যবহার শিখে নাও, কোনো একটা সময়ের মধ্যে বোঝালে বাইয়ের ব্যবহার আছে, ঠিক আছে? হ্যাঁ, এর ভ্যারাইটি ব্যবহার আছে, উইদিন হয়, আরও অনেক ভ্যারাইটি ব্যবহার আছে। তো ওগুলো প্রিপোজিশনের যত ভ্যারাইটি ব্যবহার আছে সেগুলো আমি আলাদা ক্লাস যখন নেব প্রিপোজিশনের উপরে, ইউসেজের উপরে, তখন দেখতে পাবে এগুলো। তো আপাতত জানো এরকম কোনো সময়ের মধ্যে যদি একটা কিছু করা বোঝায় তখন বাইয়ের ব্যবহার আছে, ঠিক আছে? অনেকের প্রশ্ন তো স্যার টাইম মেনশন আছে এখানে, তো অ্যাট হয় আমরা জানি, আরে ওটা ফিক্সড টাইম, অ্যাট 2 PM মানে দুটোতে, এখানে দুটোর মধ্যে বোঝাচ্ছে, তো বাই, ঠিক আছে?
বাইয়ের ভ্যারাইটি ব্যবহার আছে, বাইয়েরও বুঝতে পারলে, বাই মানে দ্বারা হয়, কত ব্যবহার আছে, সবই প্রিপোজিশনগত ব্যবহার আমি প্রচুর করাবো তোমাদের, আস্তে আস্তে সবই হবে। এমনি বেসিক প্রিপোজিশন তো করিয়েছি ক্লাস। তো মাই আঙ্কেল উইল হ্যাভ রিচড কলকাতা বাই 2 PM। ক্লিয়ার হয়েছে? দেখো এইভাবে আমরা আরামসে করতে পারবো ট্রান্সলেশন। ঠিক আছে, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব দেখতে পাচ্ছি, তারপরে বাকি অংশ রেস্ট। একদম বেসিক গঠন যেটা লিখেছিলাম ওই অনুসারেই সব চলবে। ওকে, তো এটা লিখে নিতে পারো, নোট ডাউন করে নিতে পারো, আমি মুছে দেবো। এরপরে দেখো আর একটা দারুণ ব্যবহার খুবই আসছে, দেখো মুছে দিচ্ছে। হ্যাঁ, ভিডিওটা পজ করেও লিখে নিতে পারো, ঠিক আছে? এই তো আগে পরে তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই, বারবার শুনতে পারো তোমাদের ইচ্ছা প্রয়োজন অনুসারে, বা স্ক্রিনশটও করে রাখতে পারো, নোট ডাউন করে নেওয়ার সুবিধা, এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট যেটা আসছে, যদি কেউ লিখে না মিস করে থাকো লেখাগুলো আগেরগুলো, ব্যাকে যাবে, ঠিক আছে, পিছনে গিয়ে ওগুলো পজ করে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তো নেক্সট দেখো, উনি আসার আগে আমি বাড়ি পৌঁছে গিয়ে থাকবো। আমরা এরকম বলে থাকি না, এবং উনি আসার আগে আমি বাড়ি চলে যাবো, ঠিক আছে, বাড়ি পৌঁছে গিয়ে থাকবো, আমরা বলে থাকি না এরকম? উনি আসার আগে আমরা এরকম ধরনের বাক্য আমরা ব্যবহার করেই থাকি। তো এখানেও দেখো যে গিয়ে থাকবো, করে থাকবো, এগুলো বোঝালে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করি কি না, তাই তো? কোনো কাজ ভবিষ্যতে হয়ে থাকবে কোনো একটা সময়ের মধ্যে, একটু আগে বোঝালাম। আর একটা শুনে নাও, ফিউচার পারফেক্টের আরও একটি সুন্দর মানে বলতে পারো ব্যবহার আছে, সেটা হচ্ছে কি না, ভবিষ্যতে দুটো কাজ সম্পন্ন হবে। ঠিক আছে, ভবিষ্যতে দুটো কাজ সম্পন্ন হবে, তার মধ্যে কোনটা আগে হবে, যে কোনো একটা তো আগে হবে, দুটো কাজই হবে, দুটোর মধ্যে যেটা আগে হবে সেইখানে আমরা ফিউচার পারফেক্ট অ্যাপ্লাই করব। কি বললাম? ভবিষ্যতে দুটো কাজই হবে, তার মধ্যে যেটা আগে হবে মানে আগে হয়ে গিয়ে থাকবে বোঝাবে, সেইখানে আমরা ফিউচার পারফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। এটাও একটা জেনে নাও। ঠিক আছে, দুটো কাজ, ঠিক যেরকমভাবে সিম্পল পাস্ট পারফেক্টের ব্যবহার শিখেছিলাম না, দুটো পুরনো ঘটনা, যেটা বেশি পুরনো পাস্ট পারফেক্ট, যেটা কম পুরনো সেটা সিম্পল পাস্ট মানে জেনারেল পাস্ট বোঝায়, আর এটা ডিস্ট্যান্ট পাস্ট পারফেক্ট, ঠিক একইভাবে হতে পারে। তো এখানে দেখো না তোমরা, যে উনি আসার আগে মানে কি উনি আসবে, বুঝতে পারলাম, উনি আসবে। আর একটা আমি বাড়ি পৌঁছে গিয়ে থাকবো মানে আমি বাড়ি পৌঁছাবো, তাই তো? তা দুটো বাক্যাংশ এখানে আছে, দুটো বাক্যাংশই কিন্তু ফিউচারে আছে, তাহলে কোনখান দুটোই কি তাহলে ফিউচার ব্যবহার করো না? এরকম যদি থাকে দুটো বাক্যাংশই ভবিষ্যৎ বোঝাচ্ছে, তার মধ্যে যেটা মনে রাখবে আগে ঘটছে মানে আগে হবে আর কি, ঠিক আছে, আগে হবে বোঝাবে, সেইখানে আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করব। আর একটা কী ব্যবহার করব ওটাও শেখার আছে, ওখানে তোমরা ভাববে ওটা তাহলে ফিউচার পারফেক্ট ব্যবহার করব, আর একটা স্যার সিম্পল ফিউচার ব্যবহার করব না, রং, ইউ আর রং যদি এরকম ভেবে থাকো। আর একটা তোমার সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, একটু আগে দেখালাম, দেখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলেও ফিউচারের ইন্ডিকেশন আসে, মানে ফিউচারের সেন্সও আসে, গোয়িং টু যদি থাকে, এই যে গোয়িং টু ফরমেশন যদি থাকে, তারপরে ভাবে রুট ফর্ম টু এর পরে, ঠিক আছে, এটা থাকলে যেমনি কন্টিনিউয়াস কিন্তু ফিউচারের সেন্স বোঝাচ্ছে গোয়িং টু থাকলে, তাই না, তারপরে ভাবে রুট ফর্ম থাকলে, ঠিক একইভাবে মনে রাখবে এখানে বাংলাতে তো ফিউচার, আর অবশ্যই উনি আসার আগে মানে কি উনি আসবে, এটা তো ফিউচারই বোঝাচ্ছে, কিন্তু এরকম যদি ঘটনা থাকে না দুটো ভবিষ্যতের ঘটনা, তো যেটা আগে হবে ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে সেখানে ফিউচার পারফেক্ট ব্যবহার করব, আর একটা সিম্পল ফিউচারে না করে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করব। বুঝতে পারলাম? তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আগে এইটা ব্যবহার করি, আমি পৌঁছে গিয়ে থাকবো, তো করে থাকবো গিয়ে থাকবো, তো এই ফর্মুলা এই যে লিখেই দিলাম আমি। তো দেখো আগে আমি এটা লিখছি, এই যে আগে হচ্ছে একটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে, আগে পূর্বে বিফোর, তাই না, বিফোর এখানে লিখে দিলাম। তো আমি হচ্ছে কর্তা, এটা একটা বাক্যাংশ, আলাদা করে নেবে এরকম নিজেদের বোঝার সুবিধার্থে, আমি বাড়ি পৌঁছে গিয়ে থাকবো, এটা একটা বাক্যাংশ। উনি আসার মানে উনি আসার আগে মানে কি উনি আসবে, উনি আমার বাড়ি আসবে, তার আগে আমি পৌঁছে যাব, পৌঁছে গিয়ে থাকবো, বুঝতে পারলাম? উনি আসবে কিন্তু আমার বাড়ি, এটা একটা বাক্যাংশ, আর একটা আমি পৌঁছে গিয়ে থাকবো তার আগেই, তাহলে আমি পৌঁছে গিয়ে থাকবো এটা একটা বাক্যাংশ, উনি আসবেন আমার বাড়ি এটা একটা বাক্যাংশ, তার মধ্যে কোনটা আগে, এই মানে কোনটা পূর্বে ঘটছে, এই আগে মানে বিফোর, এই কনজাংশনটাই ঠিক করে দিচ্ছে কিনা যে কোনটা আগে, অবশ্যই এটা আগে, যে আমি পৌঁছে গিয়ে থাকবো তার আগেই, এই ঘটনাটার আগেই। তো যেটা আগে ঘটবে দুটো ফিউচারের মধ্যে বললাম, সেটা এখানে ফিউচার পারফেক্ট ব্যবহার করবো, আর বাকিটা সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাপ্লাই করবো। ফিউচার সিম্পল ফিউচারে নয় কিন্তু, এটা মাথা থাকে যেন। তাহলে কি করবো দেখো, এখানে লিখছে আই
হ্যাঁ, বাড়ি পৌঁছে গিয়ে থাকবো। তাহলে দেখো আমি কি করবো, ফার্স্ট পার্সন হলে ফার্স্ট পার্সনের পরে শ্যাল করবো, আই শ্যাল হ্যাভ, হলো শ্যাল হ্যাভ। তারপরে পৌঁছানো ইংরেজি কি, রিচড, আই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর হি, উনি আসার আগে, উনি উনি ইংরেজি কি, হি বা সি যে কোনো একটা বলতে পারি, সি কামস, এইটা হবে। এটা তাহলে V1 হলো, আর এটা তো তোমরা বুঝতেই পারছো এইখানে টেন্সটা এই অ্যাপ্লাইড হলো, শ্যাল হ্যাভ রিচড, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর হি অথবা সি কামস, ঠিক আছে। উনি, দেখো উনি, এবার তোমরা বলবে স্যার এখানে মিনিংটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মানে তো হচ্ছে সে আসে, এই যে বাংলা হলো না, সে আসার মানে সে আসার মানে কি, সে আসবে, সে আসবে কিন্তু তার আগে আমি পৌঁছে গিয়ে থাকবো। তাহলে এটা আগে ঘটবে না ভবিষ্যতে, ওর আগে এটা ঘটবে, ওই জন্য এটা ফিউচার পারফেক্ট। আর যেটা পরে ঘটবে মানে ভবিষ্যতে দুটো ঘটনার মধ্যে পরে ঘটবে না, সেটা সিম্পল ফিউচারে ব্যবহার না করে আমরা কি করব, সিম্পল প্রেজেন্টে অ্যাপ্লাই করব, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যবহার বলে দিলাম তোমাদের, এটা মাথায় রাখতে পারো। তো যাই হোক, তাহলে তোমাদের বোঝাতে পারলাম কিভাবে হবে। তাহলে দুটো ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে, তার মধ্যে যেটা আগে হবে সেখানে ফিউচার পারফেক্ট অ্যাপ্লাই করব, আর যেটা ভবিষ্যতেই দুটো কাজ হবে পরে যেটা হবে সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট অ্যাপ্লাই করব, যে এরকমভাবে আমি দেখালাম, ঠিক আছে। আই শ্যাল হ্যাভ রিচড হোম, এই রিচডের পরে অ্যাড করবে না, অনেকে বলবে স্যার হোমের আগে তো অ্যাড প্রিপোজিশন হয়, এখানে হবে রিচ এমন একটা ডুভার যার পরে ডাইরেক্ট ওটা বলবে, ঠিক আছে, ডাইরেক্ট চলে আসবে, রিচড হোম, আই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর হি কামস। তো ট্রান্সলেশনগুলো আশা করি তোমাদের বোঝাতে পারলাম, এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো অসংখ্য। এখানে পুরো ফিউচারের উপরে আমি আজকে দেখালাম, এবং নানা রকম গোয়িং টু এর ব্যবহার, সুন্দর সুন্দর ব্যবহার সম্বন্ধে তোমাদের অবগত করলাম, আশা করি শেখাতে পারলাম। তো আজকে তাহলে এই পর্যন্তই রইলো, নেক্সট ডে অন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে তোমাদের সামনে আসবো, ট্রান্সলেশন নিয়ে। ওকে, থ্যাংক ইউ।